খালেদা জিয়ার মৃত্যু ধামাচাপা দিচ্ছে বিএনপি। বিজয় দিবসকে শোক দিবস বানানো ষড়যন্ত্র। দেশের পথে জোবাইদা রহমান সরাসরি যাবেন হাসপাতালে মৃত খালেদা জিয়াকে দেখতে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করা জেএনজিরা এখন রাজনীতির মাঠে সমর্থন পাওয়ার চ্যালেঞ্জে। আগামী নির্বাচন একটি ঐতিহাসিক শক্তিশালী নির্বাচন হবে বললেন সালাহুদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিশ্বস্ত বলে দাবি করা কিছু অনানুষ্ঠানিক সূত্র জানাচ্ছে যে রাত 12:35 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তবে এই তথ্যের কোনো সরকারি বা স্বীকৃত নিশ্চয়তা না থাকায় বিষয়টি দ্রুতই গোপন রাখা হয়েছে বলে গুজব ছড়িয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, 15 অগস্টে ভুয়া জন্মদিন পালন নিয়ে যে বিতর্ক ছিল, ঠিক সেইভাবে কি এবার 16 ডিসেম্বর বাঙালির মহান বিজয় দিবসকে শোক দিবস হিসেবে দেখানোর চেষ্টা করা হবে? যদি ভবিষ্যতে 16 ডিসেম্বরকে মৃত্যুদিন হিসেবে ঘোষণা করা হয়, তবে ধারণা করা হচ্ছে বাস্তবে হয়তো তার আগেই খালেদা জিয়া মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। গুজবকারীদের দাবি, মৃত্যুর খবর গোপন রাখার উদ্দেশ্য ছিল দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হওয়া রোধ করা। বিএনপির কিছু নেতাকর্মী নাকি এও বলছেন যে দলের ভেতরেও পরিষ্কারভাবে সব তথ্য জানানো হয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন ও অত্যন্ত জটিল বলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ বহু জটিল রোগে ভুগছিলেন। তার পরিস্থিতি খারাপ হওয়ার পর হাসপাতালের চারপাশে অস্বাভাবিক নিরাপত্তা জোরদার করা হয়। বিএনপির সিনিয়র নেতারা হাসপাতালে গেলেও কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছিলেন, আমাদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বেগম জিয়াকে দেখতে পাচ্ছি না। এরপর থেকেই দলের ভেতরে সন্দেহ বাড়তে থাকে। কেউ কেউ মনে করতে শুরু করেন পুরো বিষয়টি তাদের জানানো হচ্ছে না, হাসপাতাল বা কর্তৃপক্ষ কিছু গোপন করছে। ঠিক সেই প্রেক্ষাপট থেকেই 16 ডিসেম্বরকে বিজয় দিবস নয়, বরং শোক দিবসের আওতায় আনার বিষয়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এসব দাবি এখনও নিশ্চিত তথ্য নয়, সম্পূর্ণ গুজব ও অনুমান ভিত্তিক। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীরা যেদিন নতুন একটি রাজনৈতিক দল গড়ে মাঠে নামলেন, সেদিন হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন তাদের পরিকল্পনার কথা শুনতে। সেই সমাবেশ হয়েছিল চলতি বছরের শুরুতে, কিন্তু এখন রাজপথের শক্তিকে ভোটে রূপান্তর করার জন্য দলটিকে লড়তে হচ্ছে। ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি প্রতিশ্রুতি দিয়েছে তারা দশকের পর দশক ধরে চলা স্বজনপ্রীতি এবং দুই দলের আধিপত্য থেকে দেশকে মুক্ত করবে। তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছে দলটি। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, আমাদের সংগঠন দুর্বল, কারণ আমরা এটাকে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় পাইনি। আমরা এটা জানি, তবে এখনও চ্যালেঞ্জ নিচ্ছি। গত বছর সরকারবিরোধী আন্দোলনে নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি স্বল্পমেয়াদী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকার একটি বহুতল ভবনে দলীয় কার্যালয় থেকে রয়টার্সের সঙ্গে কথা বলেন 27 বছর বয়সী নাহিদ। ঘরটির একদিকে দেয়ালে আঁকা রয়েছে গণ অভ্যুত্থানে সামিল জনতার ছবি। জরিপে দলটির অবস্থান তৃতীয়। জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের সবগুলোতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এনসিপি। চলতি ডিসেম্বরে একটি জনমত জরিপের ফল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। জরিপটি বলছে সমর্থনের দিক থেকে এনসিপি তৃতীয় অবস্থানে আছে। দলটিকে সমর্থন করছে মাত্র 6% মানুষ, যা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 30% জনসমর্থনের অনেকটাই পেছনে। এই জরিপ অনুযায়ী কট্টরপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির যে এগিয়ে আছে, জনসমর্থনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে দলটি। গত বছর ছাত্র আন্দোলনের নেতৃত্বের সক্রিয় প্রাপ্তি তাপসী রয়টার্সকে বলেন, তারা যখন যাত্রা শুরু করে তখন অন্যদের মতো করে আমিও তাদের মধ্যে আশা দেখেছিলাম। 25 বছর বয়সী প্রাপ্তি আশা করেছিলেন নতুনরা দুই প্রধান দলের বহু বছরের শাসন ভেঙে দেবে, তবে পরের দিনই হতাশ হন। প্রাপ্তি বলেন, তারা বলে যে তারা মধ্যপন্থী, কিন্তু তাদের কর্মকাণ্ডের সঙ্গে তা মেলে না। নারীবাদী এই অধিকারকর্মী আরও বলেন, সংখ্যালঘুদের অধিকারই হোক বা নারীর অধিকারের প্রশ্নই হোক,
তারা গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থান নেওয়ার ক্ষেত্রে দ্বিধা ভোগ করে আর যখন তারা অবস্থান নেয় তখন অনেক দেরি হয়ে যায়। এনসিপিকে নিয়ে মানুষের হতাশা বাড়ার আরেকটা নমুনা হচ্ছে গত সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন। ওই নির্বাচনে এনসিপি একটি পদেও জিততে পারেনি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ই ছিল ২৪-এর অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক জোট গঠনের আলোচনা, নেতার সীমিত সাংগঠনিক কাঠামো, তহবিলের স্বল্পতা ও নারী ও সংখ্যালঘুদের অধিকারসহ গুরুত্বপূর্ণ প্রসঙ্গে অনিশ্চিত হিসেবে চিহ্নিত অবস্থানের মতো বাধার কথা বলছেন তারা বলছেন এনসিপি এখন বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা করছে। এনসিপির এক শীর্ষ নেতা ঝুঁকিগুলো আমলে নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, আমরা যদি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে হয়তো একটি আসনও জিততে পারব না। এদিকে বিশ্লেষকরা বলছেন জোট গঠন করলে দলটির বিপ্লবী ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকতে পারে। লেখক ও রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, যদি তারা জোট করে তখন জনগণ আর তাদের আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বাইরে স্বতন্ত্র শক্তি হিসেবে বিবেচনা করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা এবং একজন এনসিপি নেতা আরেকটি কথাও বললেন, ছাত্ররা হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য স্বল্প সময়ের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হলেও তাদের বেশিরভাগই পরে নিজ নিজ দলে ফিরে যায়। এনসিপি গঠনের জন্য হাতে থাকে মাত্র কিছু সংখ্যক ছাত্র। এখন এনসিপিকে এমন সব প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে যাদের প্রত্যন্ত এলাকা পর্যন্ত বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক ও সুসংগঠিত কাঠামো রয়েছে। তহবিল সংগ্রহ একটি বড় বাধা। নাহিদ ইসলাম বলেন, ব্যাপারটিও একটি বড় প্রতিবন্ধকতা হয়ে আছে, কারণ দলের সদস্যরা মূলত পূর্ণকালীন চাকরির বেতন, ছোট ছোট অনুদান ও ক্রাউড ফান্ডিংয়ের উপর নির্ভর করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন। তেমনই একজন ২৮ বছর বয়সী হাসনাত আবদুল্লাহ। তিনি রয়টার্সকে বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষকে বলি যে আমার টাকা পয়সা নেই। আমি তাদের বলেছি একজন নেতার মূল কাজ ভোটারকে টাকা দেওয়া নয়, বরং সরকারি তহবিলের সঠিক বণ্টন ও ব্যবহার নিশ্চিত করা। তবে কিছু এনসিপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তির উপর প্রভাব পড়ছে। যদিও দলটি নেতাদের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে, দলটির দাবি তারা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। কিছু নতুন দেওয়া। তবু কিছু তরুণ এখনও এনসিপিকে সমর্থন করছেন, কারণ তারা আশা করছেন দলটির রাজনৈতিক ক্ষেত্রে অর্থ, শক্তি এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির বদল আনবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মঞ্জিলা রহমান বলেন, তারা তরুণ, তারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। আমি আশা করি তারা পরিবর্তন আনতে পারবে যদি তারা নিজেরাই স্বৈরতান্ত্রিক হয়ে না ওঠে। এনসিপি গত নভেম্বর মাসে অভিনবভাবে প্রার্থী খোঁজার অভিযান চালায়। ২ দিনের মধ্যে তারা দেশের সাধারণ নাগরিকদের মধ্যে থেকে ১,০০০-এর বেশি মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয়। তরুণ দলীয় নেতারা ঘুরে ঘুরে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছেন। এর মধ্যে এক রিকশা চালক আছেন। বিক্ষোভের সময় পুলিশের ছোড়া ছড়াগুলিতে আংশিক দৃষ্টিশক্তি হারানো একজন ২৩ বছর বয়সী শিক্ষার্থী রয়েছেন। ৩২ বছর বয়সী রিকশাচালক মোহাম্মদ সুজন খান বলেন, কেউ হয়তো ভাবতে পারেন যে রিকশা চালকের তো সংসদে কিছু দেওয়ার নেই। আমাকে একবার সুযোগ দিন, দেখুন আমি দেশে পরিবর্তন আনতে কী করি। এই ধরনের একটি ভবিষ্যতের সম্ভাবনা চিকিৎসক তাসনিম জারাকে দলটির প্রতি আকৃষ্ট করেছে। তিনি কেমব্রিজে সফল ক্যারিয়ার ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি দলকে মূল থেকে গড়ে তুলতে চান। তাসনিম জারা বলেন, আমরা রাজনীতিকে উন্মুক্ত করতে চাই, শক্তিশালী পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, ক্ষমতা সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। বিএনপি ও জামায়াত নেতারাও এই শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণরাই ভবিষ্যতে রাজনীতিতে আধিপত্য করবে, তাই আমরা যদি তাদের সংসদে জায়গা করে দিতে পারি তাহলে ভালো হবে। এনসিপি নেতারা বলছেন তারা আসন্ন ভোট ছাড়াও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার নিয়ে ভাবছেন। এনসিপির হাসনাত আবদুল্লাহ বলেন, হারজিত যাই হোক, শুধু নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা নতুন কিছু দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দেশে রওনা হয়েছেন। তিনি ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইটটি ছেড়ে যাবে। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবাইদা রহমানের। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ জনের একটি মেডিকেল ও পরিচর্যার দল। তাদের মধ্যে রয়েছেন সৈয়দা শমিলা রহমান, কোকোর স্ত্রী, ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার রিচার্ড জন বিলি, ডাক্তার জিয়াউল হক, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মাসুদার রহমান, এছাড়া পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সফরসঙ্গী থাকবেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এদিকে তার চিকিৎসা সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয় এবং তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।